স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে চলেছি ইন্ট্রোডাকশন অফ ক্যালকুলাস। অর্থাৎ ক্যালকুলাস বলতে আমরা কি বুঝি, কেন আমরা ক্যালকুলাস করব, ক্যালকুলাস করতে গেলে ম্যাথমেটিক্স এর কোন কোন পার্ট আমাদের করতে হবে, ওভারঅল একটা ধারণা আমরা আজকের ক্লাস থেকে নেওয়ার চেষ্টা করব। কারণ এর উপর নির্ভর করে আমাদের এরপরে যা যা করতে হবে, কি থার্ড সেমিস্টার কি ফোর্থ সেমিস্টার, তোমাদের পুরোটাই ডিপেন্ড করে আছে ক্যালকুলাস। তাই আমরা চলো শুরু করি। দেখো, ইন্ট্রোডাকশন অফ ক্যালকুলাস, এক্ষেত্রে আমরা কি পাই। দেখো, এখানে বলা আছে যে ক্যালকুলাস বলতে আমরা কি বুঝি। ক্যালকুলাস বলতে জেনারেলি যেটা বোঝা হয়, হোয়াট ইজ ক্যালকুলাস, আমরা সবসময় ব্যবহার করি কলন বিদ্যা। এটা কেন করা হবে, কি কি করলে, বা এই কলন বিদ্যার মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম বলল ক্যালকুলাস স্টাডিজ চেঞ্জ এন্ড অ্যাকুমুলেশন। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বললে ভালো করে বোঝা যাবে যে গতিবেগ ক্রমশই চেঞ্জ হচ্ছে। কোন একটা গাড়ি, গতিশীল গাড়ি, গতিবেগ চেঞ্জ করতে থাকে। এই যে মুহূর্তের মধ্যে এই চেঞ্জ, এটা আমাকে তাৎক্ষণিকভাবে চেঞ্জটা, এটা আমাদের হিসাব করতে গেলে যার সাহায্য নিয়ে করতে হবে সে হচ্ছে ক্যালকুলাস। আবার অ্যাকুমুলেশন মানে অনেক কিছু জিনিসকে একসঙ্গে সংগ্রহ করতে হবে, যেগুলো ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো খালি চোখে দেখা যায় না, এরকম জিনিসকেও অ্যাকুমুলেট করতে গেলে আমাদের ক্যালকুলাসের সাহায্য। তার বিভিন্ন পার্ট আছে, সেটাই। এবার হেল্পস আনসার, এটা বলছে কত দ্রুত এবং কত পরিমাণ। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটনা ঘটে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলা যায় যে ক্যালকুলাসের উপর ডিপেন্ড করে আছে। হয়তো ভাবছি কত দ্রুত বা কত কম, এই যে দ্রুততা বা পরিবর্তন, এক্ষেত্রে দেখো সব ক্ষেত্রেই কিন্তু পরিবর্তনের একটা আমরা ইঙ্গিত পাচ্ছি। এইরকম ক্ষেত্রে ক্যালকুলাস ব্যবহার করা হবে। হাউ মাছ, কত পরিমাণ আছে সেটা জানার জন্য। দেখো, বেশি পরিমাণ জানার জন্য খুব একটা প্রয়োজন হবে, কিন্তু কত সূক্ষ্ম পরিমাণ, এটা আমরা যেটা সাধারণ চোখে বা সাধারণ ভাবে আমাদের জানা সম্ভব নয়, সেটা আমরা কিন্তু ক্যালকুলাসের সাহায্য নিয়ে করে দিতে পারবো। এবার দেখো, এবার মূলত যেটা আমাদের কি পড়াশোনা করতে হবে, এটা জানার জন্য আমাদের বলা হলো টু ব্রাঞ্চেস এখানে আছে। কি কি সেটা তোমরা অলরেডি নাম শুনে ফেলেছো। দেখো, বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। দেখো, ডিফারেন্সিয়েশন মানে রেট অফ চেঞ্জ, কত তাড়াতাড়ি পরিবর্তিত হবে বা কত ধীরে পরিবর্তিত হবে। এই যে রেট অফ চেঞ্জ, সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা আসবে সেটা কত দ্রুত সম্ভব বা কত ধীরে সম্ভব, সেটা সূক্ষ্মতি সূক্ষ্ম। এটা বোঝানোর জন্য আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করব, এবং অ্যাকুমুলেশন সংগ্রহ করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করব। আমরা পুরো ব্যাপারটা দেখলাম যে ক্যালকুলাস কোন কোন জায়গায় কেমন ভাবে ইউজ করা হবে সেটা দেখে। চলো এরপর দেখছি যে এবার বলা হলো কেন আমাদের ক্যালকুলাস এই সমস্ত করার জন্য প্রয়োজন। মোটামুটি ভাবে এগুলো একই ধরনের প্রশ্নের উত্তর আমরা পাই। তাহলে সামগ্রিকভাবে যে আইডিয়াটা পেলাম, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন আর সূক্ষ্ম জিনিসের সংগ্রহ থেকে অনেক বড় জিনিসের সংগ্রহ, সমস্ত কিছু করার জন্য ক্যালকুলাসে আমাদের দ্বারস্থ। কিন্তু করবোটা কিভাবে, এটাই এখানে বলছে যে আমাদের। এছাড়া দেখো, প্রথমেই বলা হলো যে শুধু কি এই ক্ষেত্রে, আজকে একবিংশ শতাব্দীর
এই বিশ্বে যা কিছু পরিবর্তন, যা কিছু আমাদের করতে হয়, তা মনে হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যালকুলাসের উপর নির্ভর করে আছে। দেখো, ফিজিক্সের এই যে এত উন্নতি, চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি, আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের যেই যে পরিবর্তন, পট পরিবর্তন আমরা খবর পাচ্ছি সমস্ত কিছুতে, সবকিছু বলেই কিন্তু এইগুলো যে আমরা জানতে পারি, সে কিন্তু তার প্রধান, যার উপর নির্ভর করে আমরা যেটা জানতে পারি, সেটা কিন্তু ক্যালকুলাসের উপর। তাই এখানে বলা হয়েছে used in physics, economics, biology and engineering and helps analyze continuous change। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রমশ পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, ধরো সৌরজগতে যে পরিবর্তন বিজ্ঞানীরা লক্ষ্য করেন, সেটা নির্ধারণ করতে পারেন কিন্তু এই করণ বিদ্যার সাহায্যে। তাহলে এই জিনিসটা আমাদের কতটা ভালো করে শেখার দরকার, বুঝতেই পারছো। দেখো, তোমরা ছাত্ররা তোমরা সেট করে এসেছো, সেট, তারপর এসছে রিলেশন, তারপর এসছে ফাংশন। দেখো, ফাংশন এখানে বলছে, তা আমাকে তো ক্যালকুলাস বিদ্যাটা জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। তার একদম বেসিক জিনিস হচ্ছে যেখান থেকে শুরু করা হয়। তাই তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে দেখো প্রথম চ্যাপ্টার দেওয়া হয়েছে সেট। সেট কেন? ধরো, ফাংশন হতে গেলে এফ ম্যাপস এ টু বি যে আমরা বলি, সেক্ষেত্রে এও একটা ফাংশন, মানে সেট, বিও কিন্তু একটা সেট। সেট বললে কি বোঝায় সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো, যে অনেক বড় জিনিসকে একসঙ্গে সংক্ষেপে সবার কাছে সমানভাবে পরিচিত দেওয়ার জন্য সেট ব্যবহার করা হয়। তাহলে শুরুটা হয়ে গেল ক্যালকুলাসে, কিন্তু আমাদের সেট থেকেই শুরু করতে হবে এবং ভালো করে সেটা জানতে। দেখো, তাই বলা হলো সেট, সেটের পর আসে আমরা পড়েছি রিলেশন। যেমন একটা সেটের মধ্যে ধরো এ একটা সেট, তার মধ্যে 1 2 3 অসংখ্য সংখ্যা বা যে কোনো ভাবে ডিফাইন করা হয়, তার যতগুলো সাবসেট আছে সবাই কিন্তু এক একটা রিলেশন। যত সাবসেট, যেমন তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে, মানে এক্ষেত্রে অর্ডার অফ এ ইকুয়ালস টু 3, therefore number of subsets equal to 2 to the power 3 equals to 8। 8খানা সাবসেট হবে। সেই সাবসেট থেকে সব সাবসেটই আবার রিলেশন তৈরি করে না, সব সাবসেটই রিলেশন তৈরি করে, আমি ভুল বলে ফেললাম। সব সাবসেট গুলোকেই রিলেশন বলা হয়, কিন্তু সব রিলেশনই আবার ফাংশন নয়। তোমাদের নিশ্চয়ই ফাংশনের সামগ্রিক আইডিয়া আছে। তাহলে দেখো, এক্ষেত্রে ফাংশন দ্য বেস অফ ক্যালকুলাস। ফাংশন না হলে আমরা দুটো সেটের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো না, এবং ফাংশন না হলে দুটো রাশির মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে এই যে চেঞ্জ, একটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যটার কি পরিবর্তন হচ্ছে, এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তাই আগে আমাদের জানার দরকার ফাংশন। দেখো, ফাংশন আমরা বুঝেছি যে ফাংশন রিলেটস one quantity to another। আমরা জানি তো y equals to fx। আমরা বলি না, একটা মেশিন, মেশিনে ইনপুট দেওয়া হচ্ছে, আউটপুট বের হচ্ছে। যেটা ইনপুট দিচ্ছি সেটা যদি x হয়, আউটপুটটা y হলে, আর মেশিনটা যদি f হয়, তাহলে এটাকে বলা হয় y equal to fx। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক। তাই দুটো কোয়ান্টিটির মধ্যে সম্পর্কের জন্য আমাদের করতে হবে ফাংশন। ক্যালকুলাসে যেতে গেলে প্রথমে সেট, তারপর সেট থেকে আসে সেটের অসংখ্য সাবসেট থাকে রিলেশন, রিলেশন থেকে তৈরি হয় ফাংশন।
এইখানেই বলা হলো যে ফাংশন রিলেটস ওয়ান কোয়ান্টিটি টু অ্যানাদার, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক স্থাপন করবে, তবেই আমরা ক্যালকুলাসে এন্ট্রি নিতে পারবো। এবার বললো ক্যালকুলাস ওয়ার্কস অন কন্টিনিউয়াস স্মুথ ফাংশনস। চলো এটা আমরা একটু জেনে নিই। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে কোনটাকে কন্টিনিউয়াস ফাংশন বলে, কোনটাকে ডিসকন্টিনিউয়াস ফাংশন বলে, এবং এইগুলো কিভাবে ক্যালকুলাসকে হেল্প করবে সেটা আমরা দেখি। দেখো কন্টিনিউয়াস ওখানে বলা হলো, তাহলে কন্টিনিউয়াস জানতে গেলে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে লিমিট। তাহলে দেখো একদম পর 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 তোমরা একটু চ্যাপ্টার গুলো সাজানো দেখো। প্রথমে কি ছিল? সেট, তারপর এসছে রিলেশন, তারপর দেওয়া হলো রিয়েল ভ্যালুর ফাংশন, তারপর আছে লিমিট, তারপর কন্টিনিউইটি, তারপর ডিফারেন্সিয়েবিলিটি এন্ড দেন ইন্টিগ্রেশন। এই যে ওভারঅল সব নামগুলোর সঙ্গে তোমরা পরিচিত হয়েছো বা হবে, তা কিন্তু পুরোটাই হচ্ছে কলনবিদ্যা বা ক্যালকুলাসের একটা পার্ট। প্রত্যেকটা পার্ট জুড়ে জুড়ে তৈরি হয় ক্যালকুলাস বা কলনবিদ্যা। চলো লিমিট, লিমিট কি বললো? লিমিটস ডেসক্রাইব বিহেভিয়ার as it approaches value। ব্যাপারটা কি? যেমন বলা হয় যদি x tends to a, একটা রিয়েল লাইন আছে, রিয়েল লাইনের মধ্যে ধরো 0 আছে, এবার এই 0তে আমরা কি করতে পারি? এদিক থেকেও যেতে পারি, এদিক থেকেও আসতে পারি। তাহলে যখন আমরা লেফট হ্যান্ড থেকে যাব 0 এর দিকে, তখন বলবো x approaches to 0 minus, আর ওদিক থেকে যখন আসি তখন x tends to 0 plus। দুটো দিক থেকে ওই দিকে যাচ্ছে এবং যত কাছাকাছি সম্ভব যেতে পারে। তাই এটাকে আরো অন্যভাবে প্রকাশ করা যায় যে 0 এবং x এর মধ্যে ব্যবধান, মানে এই দূরত্ব, যেটা একটা নাম্বার এপসাইলন রিয়েল নাম্বার গ্রেটার দ্যান 0, বললো এটা একটা ধনাত্মক সংখ্যা, however small। ব্যাপারটা কি? ধরো এপসাইলন কেউ বললো 1/10, অবশ্যই ডিসটেন্সটা ছোট। কেউ এটাকে বললো না 1/10 না 1/1, আরো ছোট হয়ে গেল। এবার এরকম করতে করতে এপসাইলন এর মান ধরো 10 টু দি পাওয়ার 100, 1000। বুঝতে পারছো? একের নিচে একের পরে 1000 খানা, তার চাইতেও ছোট করা যায়। এগুলো কিন্তু ভাবনা। এই যে এই ছোট দৈর্ঘ্যটা আমরা তো চোখে দেখতে পারি না, এই ভাবনাগুলোই আসে ক্যালকুলাসকে সমৃদ্ধ করে আস্তে আস্তে করে। তাহলে সেটাই বললো যে x এর এই ডান কিংবা বাম দিক থেকে আমরা 0 খুব কাছাকাছি যাব, কিন্তু 0 কে টাচ করব না। কেউ যদি বলে না x ইকুয়াল টু 0, তাহলে কিন্তু লিমিটিং এই ব্যাপারটা থাকলো না। লিমিট হতে গেলে তার কাছাকাছি থাকতে হবে, কিন্তু তাকে ছোঁয়া যাবে না। আমরা এরকম তাহলে করতে গেলে ক্যালকুলাসের আমাদের সামগ্রিক একটা ধারণা নিতে গেলে আমরা দেখলাম সেট দরকার, রিলেশন দরকার, ফাংশন দরকার। ভালো করে খেয়াল করো যে x এর সঙ্গে আরেকটা, এবার যদি এইটা ফাংশনের, আমি তো শুধু x এর রেসপেক্টে বলেছি, এবার যদি ব্যাপারটা এরকম হতো যে লিমিট x টেন্ডস টু a fx, ভালো করে লক্ষ্য করো যে x এর মান এর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে fx এর মানের কি পরিবর্তন আসে। তার মানে দেখো ফাংশন ঢুকে গেছে ক্যালকুলাস করতে গিয়ে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমাদের এই সমস্ত আইডিয়া গুলো কিন্তু আস্তে আস্তে নিতে হবে যদি আমাদের ক্যালকুলাসের ভালো লাগা জন্মায় বা একটা সামগ্রিক অভিজ্ঞতা নিতে গেলে এই পার্ট গুলো কিন্তু আমাদের করতে হবে। তারপর বললো used to handle small intervals and sudden change। লিমিটের ক্ষেত্রে এই যে যেমন এখান থেকে 0 এর কাছাকাছি, এখন আমি 0 তে আসছি বলতে
এখন আমি 1 থেকে আসতে পারি, 2 থেকে আসতে পারি, কিন্তু লিমিটিং ডিসটেন্স, তাহলে বলা হলো জিরোর কাছাকাছি থেকে আরো জিরোর দিকে কিভাবে যেতে পারি, এই কনসেপ্টটি ম্যাথমেটিক্সে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে লিমিট। তাহলে লিমিট মোটামুটি একটা আমরা লিমিট সম্বন্ধে ধারণা পেলাম। এবার আসো লিমিটের পর আসছে টাইপস অফ লিমিট। আমরা একটু জেনে নেই কি কি টাইপের লিমিট আছে। দেখো কি কি টাইপের লিমিট হয়। লেফট হ্যান্ড লিমিট আমরা বললাম, এইমাত্র আলোচনা করলাম। ধরো লিমিট x টেন্ডস টু 4, যখন আমরা লিমিট x টেন্ডস টু 4 মাইনাস লিখছি, মানে আমার কি ধারণা করতে হবে যে আমি 4 পয়েন্টের খুব কাছাকাছি ইন্টারভাল থেকে বাদিক থেকে 4 পয়েন্টের দিকে যাচ্ছি, সেটাকেই বলা হয় লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এবার বললো রাইট হ্যান্ড লিমিট। ওই 4 পয়েন্টে পয়েন্ট 4 কে ছাড়িয়ে গেছি, এইবার 5 এর দিক থেকে আমি ফিরে আসছি, আর এটাতে কি 3 এর দিক থেকে যাচ্ছি। যখন 3 এর দিক থেকে 4 এর দিকে যাচ্ছি তখন হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, কিন্তু 5 এর দিক থেকে যখন আমরা 4 এর দিকে আসি, খুব কাছাকাছি 4 এর কাছাকাছি, তখন বলা হবে রাইট হ্যান্ড লিমিট, এবং এটাকে লেখা হবে লিমিট এক্সটেন্ডস টু 4 প্লাস। তাহলে কোনো পয়েন্টের লিমিট থাকতে গেলে অবশ্যই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হতে হবে, তবেই বলা হয় ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে। তারপর দেখো লিমিটের আর কি ভাগ বললো, সেখানটায় বলা আছে টু সাইডেড লিমিট। এই যে আমরা এইমাত্র বললাম যে লিমিট এক্সটেন্ডস টু 4, এটা এক্সিস্ট করে তখনই যদি লিমিট এক্সটেন্ডস টু 4 প্লাস ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস, মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কোন একটা ফাংশনের জন্য, ধরো fx দিয়ে দিলাম fx এ, তখন আমরা বলি যে লিমিট এক্সটেন্ডস টু 4 fx এক্সিস্ট। আদারওয়াইজ বলবো এই লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, বাট এই দুটো যদি আনইকুয়াল হয়, লিমিট এক্সটেন্ডস টু 4 প্লাস fx, একটা ভ্যালু ধরো 5 বেরোলো, আর লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস fx ইকুয়ালস টু ধরো 2 বেরোলো। দুটো আছে, লেফট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে, রাইট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে, কিন্তু এরা ইকুয়াল নয়, তাই আমরা এটা বলতে পারবো না যে লিমিট এক্সটেন্ডস টু 4 fx এক্সিস্ট, বলতে পারবো না, এটা বলা যায়। চলো আমরা দেখে নেই, এটা একটা যদি ফাংশন আমরা খুঁজে নেই যাতে লিমিট আছে এরকম দেখি। ধরো আমরা বলছি যে fx ইকুয়াল টু mod x একটা ফাংশন। তোমরা অলরেডি মড ফাংশন সম্বন্ধে জেনে গেছো। মড ফাংশনে কি হয়, এটা সমান x হয়, পজিটিভ x হয় যখন x গ্রেটার ইকুয়াল টু 0, আর দিস ইজ মাইনাস x হয় when x less than 0। দেখো 0 পয়েন্টে ভাঙা আছে, তাহলে আমি লিমিট x টেন্ডস টু 0 fx এক্সিস্ট করে কিনা সেটা ভেরিফাই করব। এটাতে আমাদের লেফট হ্যান্ড লিমিট জানা হবে, রাইট হ্যান্ড লিমিট জানা হবে, টু লিমিট জানা হবে। ঠিক আছে, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস 0 কে ছাড়িয়ে গেছে, মানে 1 এর দিক থেকে আসতে হবে। দেখো 0 প্লাস মানে সেইখানে ফাংশনের ভ্যালুটা কত আছে x, এবার x এর জায়গায় বসা 0। এই যে বসানোটা, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার x এর ভ্যালু তো 0 নয়, তাও বসালাম কেন? এই যখন ফাংশনে x এর ভ্যালু 0 না হওয়া সত্ত্বেও বসানো হয়, তখন তাকে বলা হয় লিমিটিং ভ্যালু। আর যদি কোনো একটা ফাংশন fx x² + 5x আছে, ধরো আমি এখানটায় f0 বসাচ্ছি, তখন এটা আসলো 0,
তখন এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। আর যখন লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস কিংবা 0 মাইনাস, তার মানে এক্সাক্ট x ইকুয়াল টু 0 নয়, কিন্তু আমরা 0 বসিয়ে একটা ভ্যালু বার করছি, সেই ক্ষেত্রে ফাংশনের যে ভ্যালুটা পাওয়া যায় তাকে বলা হয় লিমিটিং ভ্যালু। আর এই ক্ষেত্রে সরাসরি যে ক্ষেত্রে আমরা বসাতে পারি x এর ভ্যালুটা 0 দেওয়া আছে, তখন এটাকে বলা হয় ফাংশন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস এক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা কোন ভ্যালু লিমিটিং ভ্যালু তখনই বসাতে পারবো যদি কিনা সেই ভ্যালুটা বসালে ফাংশনের একটা ডেফিনিট ভ্যালু পাই। আদারওয়াইজ এটা ডেফিনিট লিমিট নয়, ইনডেফিনাইট লিমিট হয়ে যায়। যেমন যদি এরকম করা যায় যে ফাংশনটা যদি 1/x নেওয়া হয়, ভালো করে লক্ষ্য করো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1/x। তো দেখো x এর জায়গায় যদি 0 বসাই তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়। জেনারেলি লিমিটিং ভ্যালু আমরা বার করি বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনিট ভ্যালু। ইনডেফিনাইট হতে পারে, যে কারণে এখানে বললো ইনডেফিনাইট লিমিট, মানে যে ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বসালে ফাংশনের ভ্যালু ইনডেফিনাইট হয়েছে। যেমন আমরা ছোট্ট আরেকটা एग्जांपल দিচ্ছি, ধরো fx ইকুয়ালস টু mod x বাই x, যেখানে বলা থাকে x নট ইকুয়াল টু 0। যদি x ইকুয়াল টু 0 হতো, দেখো 0/0 আনডিফাইন্ড, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস যদি বার করি তখন কি হয়, mod x টা x হয়ে যায়, নিচের x এলিমিনেট হলে কত হয় 1। লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, দেখো x এর ভ্যালু যদি 0 এর চাইতে কম হয় তখন এর ভ্যালু কত, -x/x ইকুয়ালস টু মাইনাস। দেখো এক্ষেত্রে লিমিটিং ভ্যালু আছে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আছে, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আছে, কিন্তু তারা ডিফারেন্ট, এই যে এক নয়। তার মানে আমি এই ফাংশনের জন্য লিমিট x টেন্ডস টু 0 fx নট এক্সিস্ট। মোটামুটি বেসিক আইডিয়া বলতে লিমিটের এইগুলো আমরা বুঝি, ঠিক আছে। আর ধরো এক্ষেত্রে ফাংশনাল ভ্যালু তো নেই, যদি এই 0 পয়েন্টটা না দেওয়া থাকতো তাহলে আমরা বসানোর চেষ্টা করতাম x0 ইকুয়াল টু 0/0 আনডিফাইন্ড। দেখো ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড হয়ে গেছে, কিন্তু লিমিটিং ভ্যালু আছে। লিমিটিং ভ্যালু কি, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আছে, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু আছে, কিন্তু লিমিটিং ভ্যালু যেটা বলে x টেন্ডস টু 0 সেটা এক্সিস্ট করে না, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক হয়নি। তাহলে মোটামুটি একটা ধারণা আমরা লিমিট থেকে নিতে পারলাম। লিমিট মানে কোন পয়েন্ট, কোন ফাংশনের লিমিট বলতে কোন পয়েন্টের খুব কাছাকাছি, সে রাইট হ্যান্ড দিক থেকে হোক লেফট হ্যান্ড দিক থেকে আমাকে পৌঁছাতে হবে, কিন্তু ওই পয়েন্টকে ছোঁয়া চলবে। এবার ওই পয়েন্টের রেসপেক্টে ফাংশনের লিমিট থাকবে তখনই যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু অস্তিত্ব থাকে এবং তারা ইকুয়াল হয়। তাহলে মোটামুটি একটা, তাহলে এইটা করতে গেলে কিন্তু এটা আমাদের মোটামুটি আলোচনা করা হলো এই কারণেই যে এক্ষেত্রে তোমাদের ক্যালকুলাসের এটা একটা পার্ট। দেখো এবার কন্টিনিউইটি চলে এসেছে। কন্টিনিউইটি কখন বলা হয়, কন্টিনিউইটি বলা হয় লিমিট থাকবে। এই যে আমি একটা কার্ভ আঁকি, যদি আমরা জিওমেট্রিক্যালি বুঝি তাহলে দেখো কার্ভ আছে, কোথাও কাটা যায় না, তাহলে এই ধরনের কার্ভকে বলা হয় কন্টিনিউয়াস কার্ভ। এবার আমার ইচ্ছে হলো যে আমি এখান থেকে একটু অংশ কেটে দেব। ধরো এই কন্টিনিউয়াস কার্ভ, এখান থেকে যদি আমরা একটু অংশ, খানিকটা অংশ যদি কেটে দেওয়ার চেষ্টা করি, আর একটু জুড়ে নেই, দেখো মাঝখানে একটা জায়গা তৈরি হয়েছে, সেটা কিন্তু কেটে দেওয়া আছে। তাহলে দুটো কার্ভকে যদি আমি পাশাপাশি লিখি, একটা দেখো কোথাও কাটা নেই, একটা কাটা আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাই বললো কন্টিনিউয়াস হতে গেলে লিমিট থাকতে হবে,
ভ্যালু এক্সিস্ট থাকতে হবে আর বোথ আর ইকুয়াল থাকতে হবে। কারণ আমি যদি এই পয়েন্টটাকে ধরি, ধরো এই পয়েন্ট, এটা এফএক্স একটা ফাংশন, এটা পয়েন্টটা হচ্ছে এ, আমি লেফট হ্যান্ড থেকে যাচ্ছি, তার মানে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফএক্স, রাইট হ্যান্ড থেকে আসছি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্স, দুটো ইকুয়াল হলো। তাহলে আমরা এই মাত্র জানলাম লিমিটের অস্তিত্ব থাকলো, এন্ড আর কি ফাংশনাল ভ্যালুটাও সেম হবে। এখানে তাই বলা হয়েছে যে লিমিট এক্সিস্ট, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে, তারপর ভ্যালু এক্সিস্ট মানে ফাংশনাল ভ্যালু থাকতে হবে, আর বোথ আর ইকুয়াল, সবগুলো সমান, তাহলেই এটাকে বলা হবে কন্টিনিউয়াস ফাংশন। বলো তো তাহলে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম যে fx equals to mod x, এটা কি at x equal to 0, এটা কি কন্টিনিউয়াস? দুভাবে করা যায়, আমরা ফাংশন থেকেও করতে পারি, দুটোই আমরা দেখেছি যে x equal to 0 তে 0, 1 হলে 1, 2 হলে 2, অর্থাৎ ফাংশনের কার্ভ থেকেও করা যায়। দেখো এই কার্ভটা কোথাও কাটা নেই, তাহলে এটা কন্টিনিউয়াস। আর যদি আমরা ম্যাথমেটিক্যালি করি, ম্যাথমেটিক্যালি করলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, তার মানে পজিটিভ থেকে আসছি, 0 প্লাস মানে x মানে কি, mod x মানে x, তাহলে এর ভ্যালু কত হলো 0, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে দুটোর অস্তিত্ব আছে, আর ফাংশনাল ভ্যালু কত, লিমিটিং ভ্যালু তো 0, ফাংশনাল ভ্যালুও 0, তিনটেরই অস্তিত্ব আছে এবং তিনটেই সমান, তাই এটা কন্টিনিউয়াস। আর আমরা কার্ভ দিয়েও এটা করতে পারতাম, তাই না? কিন্তু যদি ফাংশনটা এটা হতো তাহলে কি এটা কন্টিনিউয়াস বলা যেত? fx equal to mod x by x আমরা অলরেডি করে ফেলেছি। দেখো এক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx 0 প্লাস মানে পজিটিভ দিক থেকে আসছে, তার মানে mod x টা কি হয় প্লাস x, তাহলে এটা 1, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx equal to limit x tends to 0 minus x by x equals to minus 1, দুটো আলাদা, লিমিটেরই অস্তিত্ব নেই। লিমিটের অস্তিত্ব না থাকলে কন্টিনিউয়াস নিয়ে আলোচনাই করার দরকার নেই, আর যদি লিমিটের অস্তিত্ব থাকে তারপর আমরা ভাববো যেটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, তাহলে এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ আমাদের ফাংশনাল ভ্যালুতে যাওয়ারই দরকার নেই, ফাংশনাল ভ্যালু আনডিফাইন্ড, এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালুটা অবশ্যই এটা কি আনডিফাইন্ড। তাই এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে মোটামুটি ব্যাপারটা বুঝলে যে কখন কোন ফাংশন কন্টিনিউয়াস হয়, কখন বা কি শর্তে এটা ডিসকন্টিনিউয়াস হয়। এবার কন্টিনিউইটির কতগুলো টাইপ আছে, সেই টাইপ গুলো কি আমরা একটু দেখি। কন্টিনিউইটির টাইপ গুলো কি কি আসতে পারে? দেখো কন্টিনিউয়াস এভরিহোয়ার, প্রত্যেক জায়গায়, যেমন আমি এরকম একটা কার্ভ আছে, দেখো লক্ষ্য করে কোথাও কাটা ছেঁড়া নেই এবং কোথাও স্মুথ নেই, তাহলে এটা কন্টিনিউয়াস। অবশ্য কন্টিনিউয়াস এর জন্য স্মুথ বা এবড়ো খেবড়ো এটা কোনো ম্যাটার করে না। ফিগার থেকে যদি বলো এটা কন্টিনিউয়াস এভরিহোয়ার, কোথাও ব্রেক নেই। কিন্তু এর মধ্যে যদি আমরা ডিসকন্টিনিউয়াস বানাতে চাই তাহলে কিন্তু আমরা ইচ্ছে করে এখান থেকে একটা পোরশন কেটে দিলেই ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে প্রথমত এটা কি হলো কন্টিনিউয়াস এভরিহোয়ার। এবারে বললো রিমুভাবল ডিসকন্টিনিউইটি, মানে কোন একটি নির্দিষ্ট বিন্দুতে ও ডিসকন্টিনিউয়াস। যেমন আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল কনসিডার করি, তাহলে এইভাবে করা যায় যে
fx একটা ফাংশন, ধরো x² - 4/x - 2, এর লিমিটিং ভ্যালু আছে কিন্তু ফাংশনাল ভ্যালু নেই। কোন পয়েন্টে? আমি at x = 2 পয়েন্টে বলছি, at x = 2। তাহলে যে ফাংশন কোন একটি নির্দিষ্ট বিন্দুর জন্য ডিসকন্টিনিউয়াস হয়ে যায় সেই ফাংশনকে বলা হয়, বা সেই ধরনের কন্টিনিউয়াস ডিসকন্টিনিউইটি বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউইটি। যেমন দেখো এই ফাংশনটা কি হচ্ছে, এটাকে আমরা এরকম লিখতে পারি তো, x + 2 * x - 2 ডিভাইডেড বাই x - 2। এটা ক্যান্সেল আউট করলাম কারণ x ≠ 2। তাহলে ফাংশনের এক্সাক্ট ভ্যালুটা হয় এটা। তাহলে আমরা যদি এবার লিমিট x → 2 প্লাস কিংবা 2 মাইনাস যাই করি না কেন, যার জন্য x এর জায়গাতে তো ভ্যালু বসাতে হবে, তাহলে লিমিট x → 2 fx = লিমিট x → 2 x + 2 = 4। তাহলে লিমিটও এক্সিস্ট করছে, কিন্তু আমরা যদি সরাসরি ফাংশনে 2 ভ্যালু বসাই, দেখো লক্ষ্য করে 0/0 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এই কারণে যখন কোনো ফাংশনে ডিসকন্টিনিউইটি, কোনো ফাংশন ডিসকন্টিনিউইটির কারণ হিসেবে ফাংশনাল ভ্যালুটাই জন্য ডিসকন্টিনিউয়াস হয়, তখন তাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউইটি। মনে রাখবে এটা, তোমাদের জাস্ট জানার জন্য। এগুলো খুব একটা পরীক্ষাতে আমাদের শুরুটাই আমরা করেছিলাম যে ইন্ট্রোডাকশন অফ ক্যালকুলাস, অর্থাৎ সামগ্রিক একটা ধারণা। তোমাদের পার্ট এইগুলো আবার পার্টে খুব ভালো করে পড়ে তারপর তার সম্বন্ধে কোশ্চেন আনসার করলে তবে তোমরা পরীক্ষার জন্য তৈরি হবে। মোটামুটি একটা ক্যালকুলাস কি, কেন, বা আমরা কেন করব, এই ধারণা নেওয়ার জন্যই আমরা এইগুলো দেখছি। এবার বললে এখানে আরেকটা জিনিস বলা আছে, জাম্প অফ ডিসকন্টিনিউইটি। ব্যাপারটা এরকম, ধরো একটা ডিসকন্টিনিউইটি কিন্তু তার লেফট হ্যান্ড লিমিট আছে, এ পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু আছে, আবার রাইট হ্যান্ড লিমিটও আছে, ধরো এটা v1 এটা v2। তার লিমিট নেই, তার মানে কন্টিনিউয়াস নয়। তাহলে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে। তাহলে তখন এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, তখন তাকে বলা হয় জাম্প অফ ডিসকন্টিনিউইটি, অর্থাৎ লিমিট x → a প্লাস fx মাইনাস লিমিট x → a মাইনাস fx equals to b1 minus b2, অর্থাৎ b2 minus b1। এই যে ভ্যালুটা, এটাকেই বলা হয় জাম্প অফ ডিসকন্টিনিউইটি। মানে একদিক থেকে ডিসকন্টিনিউয়াস পয়েন্টটাকে আমি কিভাবে অ্যাভয়েড করতে পারি, লাভ দিয়ে। এরকম মনে রাখো, এটাকেই বলা হয় জাম্প অফ ডিসকন্টিনিউইটি। এবার ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি, যেমন কোন একটা ফাংশন, এই মাত্র আমরা एग्जांपल হিসেবে নিলাম fx x → 0, তাহলে y x → infinity x² + 5, এটাকে আমরা বলতে পারি this is infinite discontinuity, limit x → infinity x² + 5x, এর ভ্যালু কত? আনডিফাইন্ড, তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি। আবার এটাও হতে পারে লিমিট x → 0 1 x → 2 1 x - 2, 2 পয়েন্টে দেখো ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি। তাহলে এই ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটাকে কি ধরনের ডিসকন্টিনিউইটি বলা হয়। এবার কি বললাম, এবার এসছে যে কেন আমরা লিমিট করব। এই লিমিট করার জন্য দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, why limits are needed for differentiation। দেখো তারপরেই চলে এসেছে ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ ফর্মুলা, লিমিট x → 0 দিস, লিমিট সিন্স ইন্টারভাল টু 0। ব্যাপারটা কি আমরা একটু দেখে নিই। ধরো
এটা কার্ভ আছে, এই কার্ভে এটা এফএক্স, এই কার্ভের উপর তুমি খুব কাছাকাছি একটা পয়েন্ট ধরো এ নিতে, এই যে এখানটায় বললো যে খুব ইন্টারভাল টু জিরো, আমি এই এর খুব কাছাকাছি একটা পয়েন্ট নিলাম, এটা ধর কাছাকাছি বোঝানোর জন্য ডেল্টা এক্স করলাম, তাহলে এটা এ লেন্থ, এটা কত এ প্লাস ডেল্টা এক্স লেন্থ, আর এখানে ফাংশনের ভ্যালু হচ্ছে এফ এ, তাহলে এই জায়গাটাতে ফাংশনের ভ্যালু কত এফ অফ এ প্লাস এক্স। আমরা এখানে বুঝবার জন্য অনেক বড় বড় করে আঁকছি দেখছি, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, কারণ লিমিট কনসেপ্টে করা হচ্ছে। তাহলে এক্স এর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াই এর বৃদ্ধি কতটা পেলাম আমরা, এখানে দেখো ওয়াই যেটুকু বেড়েছে সেটা হচ্ছে এই পরিমাণ, এর মানটা কত, এই মানটা হচ্ছে f of x plus del x minus অর্থাৎ f of a plus del x minus f of a, এই বৃদ্ধি, আর এখানে এটুকু বৃদ্ধি হয়েছে কত, বৃদ্ধি হয়েছে x। এই যে পরিবর্তনটা তাদের অনুপাত, অর্থাৎ del y বাই del x। এবার বলছি খুব এই পয়েন্টের কাছাকাছি আসতে গেলে এটাকে বলা হয় লিমিট del x টেন্ডস টু 0। এই যে পরিবর্তন এটাকেই আমরা বলি dy dx। এখন যেহেতু পয়েন্টটা a, তাহলে এটাকে বলা হয় d of a dx, এটাকে সংক্ষেপে লেখা হয় f dash x, আর যেহেতু পয়েন্টটা a ধরেছি পার্টিকুলার পয়েন্ট, তাহলে এটাকে বলা হবে f dash a। তাহলে এই ডেরিভেটিভের জন্য কে ডিপেন্ড করে আছে, লিমিট, লিমিট আবার ফাংশনের উপর, ফাংশন সেটের উপর, রিলেশনের উপর। তাহলে বুঝতে পারছো একটা একটা ক্রমশ একটা 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 করে একজন আর একজনের উপর ডিপেন্ড করে আছে, কেউ কাউকে ছাড়া যাবে না। এবং এই সূত্রগুলো দিয়ে আমরা এক্ষেত্রে ডেরিভেটিভের যে সমস্ত ফর্মুলা বা লিমিটের যে সমস্ত ফর্মুলা তোমরা পড়বে দেখবে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1 কেন হলো, কিভাবে হলো, এগুলো খুব ভালো করে দেখবে। x টেন্ডস টু a x টু দা পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, এটসেট্রা এটসেট্রা। অনেকগুলো ফর্মুলা তোমরা পাবে লিমিটের। আবার ডেরিভেটিভের তো তোমরা অলরেডি যারা শুরু করেছো তারা দেখতে পাবে x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1, এগুলো সব আমরা কিন্তু উইথ দ্য হেল্প অফ লিমিট বার করতে পারি। যেহেতু আমাদের বিষয়টা যে আমাদের একটা সামগ্রিক ধারণা নেওয়া, তাই আমরা ইন ডিটেইলে আলোচনায় যাচ্ছি না। এই যে এই লিমিটটা যেটা বলা হলো, দেখো বলা হলো f dash x, আমরা যেটা করছিলাম এটাকে h কে লিমিট h tends to 0 f of x plus h minus fx by h। যদি আমরা এটাকে ফিগার দিয়ে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে তোমার x, তার কাছে এই লেন্থটা h, তাহলে এটা x plus h, তাহলে এইটুকু বেড়েছে h, আর এইটুকুর জন্য যে বৃদ্ধিটা হলো সেটা কত, f of x plus h minus fx, তাদের অনুপাত। এবং x এর পরিবর্তনটা খুব কম, কাছাকাছি, সব জায়গায় সূক্ষ্মাতি সূক্ষ্ম, এটা বোঝানোর জন্য কি নেওয়া হলো, লিমিট দেওয়া হলো, তাদের রেশিও, তাকেই বলা হয় ডেরিভেটিভ। তাহলে মোটামুটি আমরা লিমিট, ডেরিভেটিভ, কন্টিনিউইটি এগুলো একটা একটা করে ধারণা পেলাম। তাহলে এরা সবাই মিলেই তৈরি করে কিন্তু কি আমাদের টোটাল ক্যালকুলাস। এবার দেখো why limits are needed for
ইন্টিগ্রেশন। ডেরিভেটিভের পর আসে ইন্টিগ্রেশন। ওই যে ওখানে বললো অ্যাকুমুলেট করা, আর এতক্ষণ আমরা চেঞ্জ নিয়ে দেখছিলাম, এবারে অ্যাকুমুলেট করা। অর্থাৎ ইন্টিগ্রেশন করতে গেলেও আমাদের লিমিট টেন্ডস টু ইনফিনিটি সামেশন f of xi del xi ইউজ করা হবে ইন্টিগ্রেশনের জন্য, এবং সেটা আমরা দেখবো এটাকে বলা হবে ডেফিনিট ইন্টিগ্রেশন। আবার অন্যভাবে যদি তোমরা ভাবো যে এটাকে বলা হয়, যদি ডেফিনিট ইন্টিগ্রেশনে ভাবি, ইন্টিগ্রেশন a to b fx dx equal to limit h tends to 0 h summation r equals to 1 to n f of a plus rh, অথবা 0 থেকে n minus। তাহলে দেখতে পাচ্ছ এই যে লিমিট ঢুকে আছে। আবার এটা যেহেতু লিমিট ঢুকে আছে, আবার ডেরিভেটিভেও লিমিট ঢুকে আছে, তাই তাদের মধ্যে একটা ইন্টারনাল রিলেশন আছে। অর্থাৎ ইন্টিগ্রেশনকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। আমরা যেটা যখন ইন্টিগ্রেশনের আলোচনা করব তখন কিন্তু ইন্টিগ্রেশনকে ডেরিভেটিভের সাহায্যে এক্সপ্লেইন করতে পারবো। এবং দেখো সব জায়গাতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু একে অপরের উপর নির্ভরশীলতা থেকেই যাচ্ছে। এই ক্যালকুলাস করতে গেলে শুধুমাত্র একটা চ্যাপ্টার বা এইভাবে কিছু নয়, ক্যালকুলাস আসলে সামগ্রিক একটা ব্যাপার যা একে অপরের উপর ডিপেন্ড করে আছে। এবার ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্সিয়েশন আমরা অলরেডি আলোচনা করেছি। দেখো কি এটা কোন কোন ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, এই যে বলছিলাম যে চেঞ্জটা আসে কার্ভ বরাবর, সেটাকে আমরা ট্যানজেন্ট। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট, ইউ স্পিড গ্রোথ অপটিমাইজেশন, কতটা বাড়লো। ম্যাক্সিমাম অপটিমাইজেশন মানে কি, কোন একটা জিনিসের ম্যাক্সিমাম কত ভ্যালু থাকতে পারে, মিনিমাম কত ভ্যালু থাকতে পারে, এগুলো কিন্তু হেল্প করে ডিফারেন্সিয়েশন। তাহলে এই সমস্ত জিনিস জানার জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কিন্তু ক্যালকুলাসের উপর ডিপেন্ড করে থাকে। আর ইন্টিগ্রেশন মানে আমরা অলরেডি জেনে এসেছি যে দিস ইজ দ্য টোটাল অ্যাকুমুলেশন এরিয়া আন্ডার দ্য কার্ভ ইউজ ডিসটেন্স এরিয়া ভলিউম। অর্থাৎ ধরো এটা একটা এ ব্রোকেন কার্ভ আছে, তার আমরা এরিয়া বার করতে চাইছি। তো সেই কার্ভটার এরিয়া রেগুলার কোনো কার্ভ নাই, তাকে কার সাহায্যে ব্যবহার করা হবে, ইন্টিগ্রেশনের সাহায্যে। কোন একটা ইরেগুলার স্পেসের ভলিউম বার করতে চাইছি, কার সাহায্যে ব্যবহার করা হবে, সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করা হবে তোমার ইন্টিগ্রেশনের সাহায্যে। তার ডেরিভেটিভ কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখলাম। ইন্টিগ্রেশন টোটাল অ্যাকুমুলেশন মানে যেখানে সামেশন বা যোগফলের ব্যাপারটা থাকবে সেটাই মনে করো, অথচ স্বাভাবিকভাবে বার করতে পারছো না, সেটা বার করার জন্য কিসের সাহায্য নিতে হবে, ইন্টিগ্রেশন। যে তার এরিয়া বার করবে, যেটা রেগুলার স্পেসে সূত্র দিয়ে হচ্ছে না, ইরেগুলার স্পেস, তার এরিয়া কি করে বার করবো, ইন্টিগ্রেশন। ভলিউম বার করবো, ডিসটেন্স বার করবো, এগুলোর জন্য ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তাহলে তোমরা এটা ভেবে দেখো যে ক্যালকুলাসের ইউজ কোথায় কিভাবে হচ্ছে, কোথায় নেই সেটা ভাবো। তাহলে আমরা আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা কি পেলাম, দেখো ক্যালকুলাস আসলে কার কার মিলে হয়, লিমিটস, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। লিমিটকে হেল্প করার জন্য কে আছে, ফাংশন। ফাংশনকে হেল্প করার জন্য আছে সেট। তাহলে তোমরা শুরু করবে সেট থেকে ইন্টিগ্রেশন পর্যন্ত, সমস্ত ব্যাপারটাই কিন্তু ক্যালকুলাসের অন্তর্ভুক্ত। তাই প্রত্যেকটা পার্ট তোমাদের খুব সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে। দেখতে পাচ্ছ সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার বা অনেক বড় কিছুর সমষ্টি যা আমাদের মান বার করতে হবে বা তার থেকে আমাদের একটা সামগ্রিক ধারণা নিতে হবে, কিন্তু ক্যালকুলাসই একমাত্র দিতে পারে। এবার
তোমরা এখন তো কম্পিউটারের যুগ, কম্পিউটার সায়েন্সের এআই জেনারেশন, এআই জেনারেট যে সমস্ত কাজ করে তাও কিন্তু পরোক্ষভাবে ক্যালকুলাসের উপর ডিপেন্ড করে। তাহলে বুঝতে পারছো যে কোথায় এর ব্যবহার। কোনো জিনিসকে খুব ভালো করে জানতে গেলে কিন্তু ক্যালকুলাসকে আমাদের সত্যি ভালো করে পড়তে হবে। আর আমাদের মোটামুটি আমরা একটা ক্যালকুলাস সম্বন্ধে একটা ধারণা নিলাম, তা বুঝতেই পেরেছো। তার ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম হোয়াট ইজ ক্যালকুলাস, ক্যালকুলাস কেন পড়বো, কি কারণে পড়বো, এটা পড়লে কি হবে, এই সমস্তটাই আমরা এক্ষেত্রে খুব সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে আলোচনা করেছি। এরপর তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যদি গভীরভাবে জানতে চাও, বিশদভাবে জানতে চাও, তাহলে আরেকটু রেস্ট্রিক্টিভ টাইম পড়াশোনা